সম্মানিত দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি নিটল টাটা 21 রাতের আজকের আয়োজনের পুরোটা সময় জুড়ে আমি ফেরদৌসে আহমেদ থাকছি আপনাদের সাথে। এই যে আয়োজন সেইটা কি নিয়ে শুরুতে একটু জানিয়ে রাখতে চাই। যদি আমরা রিসোর্ট শব্দটা উচ্চারণ করি তাহলে স্বাভাবিকভাবেই ট্যুরিজমটা চলে আসে সামনে, এবং বাংলাদেশ দিনের পর দিন ডোমেস্টিক ট্যুরিজমে অনেক বেশি এগোচ্ছে, এই কথাটা রয়েছে আলোচনায়। সেই জায়গাটায় রিসোর্ট তো দরকার হবেই যদি ট্যুরিস্ট আকর্ষণ করতে চায়। এবং সমস্যাটা কোথায় দাঁড়িয়েছে যে বাংলাদেশের নানান প্রান্তে যেভাবে মানে একদম সেই ইকো রিসোর্টের কথা বলা হচ্ছে, কিন্তু সেটা সব কিছু নিয়মকানুন মেনে রিসোর্টগুলো গড়ে উঠছে কিনা, যদি সেটা গড়ে ওঠে তাহলে রেজিস্ট্রেশনের ব্যাপারটা চলে আসে, কতটা রিসোর্ট এরকম রেজিস্ট্রেশনের আওতায় এসেছে, সেরকম একটি ব্যাপার আসলে রয়েছে আলোচনায়। কিন্তু বড় আলোচনা সেটি হচ্ছে বিঘার পর বিঘা জমি নিয়ে, কিংবা একরের পর একর, এই শব্দটা আমরা ব্যবহার করতেই পারি, জমি নিয়ে প্রভাবশালীরা রিসোর্ট বানাচ্ছেন। এবং সাম্প্রতিক সময়ে এক ব্যক্তির নামের কারণে এই রিসোর্ট আবার বেশি আলোচিত হয়েছে। আমি সাবেক আইজিপি বেনজির আহমেদের কথা বলছি। তার গোপালগঞ্জে গড়ে তোলা রিসোর্ট এবং সেখানে সেই যে ইকো পার্ক বলা হচ্ছে, সেগুলো সত্যিকার অর্থে কি পরিবেশের সব কিছু নিয়মকানুন মেনে হয়েছে কিনা, কতজনার জমি দখল করে হলো, ধানি জমি চলে গেল কিনা, মানুষের বসতভিটা চলে গেল কিনা সেই রিসোর্টের মধ্যে, এবং বিভিন্ন জায়গায় প্রভাবশালীরা নদী দখল করে খাল ভরাট করে রিসোর্ট গড়ে তুলছে, সেটা কি খুব বেশি পরিবেশ বান্ধব হচ্ছে? আর যেগুলো গড়ে উঠছে সেখান থেকে সবাই কি ডোমেস্টিক ট্যুরিজমে ভূমিকা রাখছে? অনেকে তাদের বিলাসিতার জন্য রিসোর্ট বানিয়ে রাখছে, সেরকম তথ্যও রয়েছে। নানাবিধ আলোচনার ভিড়ে আজ আমরা এই আলোচনাটাই করতে চাচ্ছি যে প্রভাবশালীদের রিসোর্ট বিলাস, এবং সেই জায়গায় যাদেরকে পেয়েছি আলোচনা করবার জন্য আমি আপনাদের সাথে আলাপ করিয়ে দিই। আমাদের নিটল টাটা 21 রাতের স্টুডিওতে আজ উপস্থিত হয়েছেন, ডান থেকে আমি পরিচয়টা করিয়ে দিচ্ছি, জাহিদুল আহসান পিন্টু, সম্পাদক ডিবিসি নিউজ। মাঝে রয়েছেন মঞ্জিল মোর্শেদ, সিনিয়র অ্যাডভোকেট সুপ্রিম কোর্ট এবং প্রেসিডেন্ট হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ HRPB, এবং সর্বডানে রয়েছেন মাসুদ কামাল, সাংবাদিক ও রাজনীতি বিশ্লেষক। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আজকের এই আয়োজনে। জাহিদুল আহসান পিন্টু, আপনি যেহেতু আমার একেবারে কাছে বসে আছেন, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। সত্যিকার অর্থেই প্রভাবশালীদের যে রিসোর্ট বিলাস, এটা আমাদের ট্যুরিজমে ভূমিকা কতটা রাখছে? ধন্যবাদ আপনাকে। দেখেন, আপনি তো শুরুতে বলে নিয়েছেন যে ট্যুরিজমটা তো আমার দরকার, ওটা তো বিজনেস না শুধু। আমার দেশে তো আসলে বিনোদনের বড় অভাব, বিনোদন কেন্দ্র নেই বললেই চলে মানুষের। শুধু হোটেলে বা রেস্টুরেন্টে গিয়ে খাওয়া আর বেড়াতে যাওয়ার জন্য রিসোর্টগুলো দরকার পড়ে, নয়তো আবার দেখা যাবে যে প্রচুর মানুষ। একসময় তো রিসোর্টগুলো তো খুব বেশি দিন আগে বাংলাদেশে চালু হয় নাই, এটার কালচারটা অনেক পরে এসেছে। পৃথিবীর অন্যান্য দেশে আমরা চলে যেতাম, এখনও যায় বাংলাদেশের মানুষ বিশ্বের বিভিন্ন জায়গায়, ইভেন ভারতে বেড়াতে যায়, নেপালে বেড়াতে যায়। এই রিসোর্টগুলো সেইগুলো একটু কমিয়েছে ধরে নিলাম। কিন্তু আপনি আরেকটা কথা বলছেন না, কতটা নিয়ম নীতি মেনে, এটা হলো গিয়ে একটা বাংলাদেশের বড় সমস্যা। দেখা যাবে যে এখানে একটা গ্রুপ আছে ব্যবসা করার জন্য এসেছে, কারণ বাংলাদেশের ট্যুরিজম বোর্ড যদি বলেন এটা একটা অথর্ব, এদের কোনো নিজের স্বার্থ ছাড়া রাষ্ট্রের স্বার্থ দেখে বলে আমার মনে হয় না। কারণ আজ পর্যন্ত এই নীতিমালাগুলো ঠিকমতো করতে পারে নাই। ট্যুরিস্ট আকর্ষণ করার জন্য যা যা দরকার এইগুলো এই মন্ত্রণালয়ও করে নাই, আর ট্যুরিজম বোর্ডও করে না। এবং তাদের চোখের সামনে কিছু কিছু জায়গা নষ্ট হচ্ছে, যেমন ধরেন সুন্দরবন বলেন, লাউয়াছড়া বলেন, আমার বান্দরবান মানে হিল ট্র্যাক, যেগুলো রিজার্ভ জায়গা, সেগুলো নষ্ট করছে, একটা কথা বলে না। তো প্রভাবশালীরা এখন সেই সুযোগটা নিচ্ছে কিভাবে? এই প্রভাবশালীরা আবার এটা আপনার এই কালো টাকা সাদা করার একটা রাস্তা। আপনি হাজার হাজার শত শত বিঘা জমি কিনে নিচ্ছেন, বাস্তবে যত টাকা দিয়ে কিনছেন কাগজে কলমে তার 10 ভাগ 20 ভাগের 1 ভাগের টাকা। এই যেগুলো আপনি দেখতে পাচ্ছেন যে হাজার হাজার বিঘা জমি কিনছে, তা হাজার হাজার কোটি টাকা দিয়ে কিনে নাই, হাজার হাজার বা শত শত কোটি হয়তো ইনভেস্ট করেছে, কোটি কোটি টাকা, কিন্তু দেখবেন যে এই কাগজে কলমে দেখবেন যে আপনার এটা মামুলি একটা মূল্য। হ্যাঁ, এই যে সুন্দরবন এলাকাটা যদি এখন বলেন, এটা ট্যুরিজমের বাইরে, রিসোর্ট বিলাসের বাইরে। সুন্দরবনে পাওয়ার প্ল্যান্টটা হলো আপনার 14 কিলোমিটার দূরে, যেটা আমাদের আইনে বিধানে বলা আছে সুন্দরবনের 10 কিলোমিটারের মধ্যে
এইসব করা যাবে না, ব্যবসা কেন্দ্র বা কারণ ইকোসিস্টেমটা নষ্ট হয়ে যাবে। আপনি যান সুন্দরবন, বিশেষ করে গত 15 বছরে, এটা এই সরকারের আমলই বলতে হবে, সুন্দরবনের আপনার 300 মিটারের মধ্যে এই শত শত বিঘা জমি বিভিন্ন কোম্পানি কিনে রেখে দিয়েছে এবং তাদেরকে অনুমোদনও দিয়েছে। তো এই অনুমোদনটা তো সরকার দিয়েছে, আপনার ওখানে 10 কিলোমিটারের মধ্যে করতে পারবেন না, 300 মিটারের মধ্যে নিয়েছেন। তারপরে আপনার একজন ব্যক্তি 60 বিঘার বেশি জমি অ্যাট এ টাইম কিনতে পারবে না, ওখানে যান আপনি সাইনবোর্ডও পাবেন। অনুমোদন দিয়েছে কি বন বিভাগ? এটা শুধু বন বিভাগ তো একা দেয় না, এটা সরকারকে আবার অবহিত করতে হয়। আপনি ইন্টারভিউগুলি পড়বেন, ইউনু সাহেবরা বলবেন যে এই ব্যাপারে আমাদের তথ্য নাই বলে সরকারকে অবহিত করতে পারিনি, দায়িত্ব শেষ। বা যে মঞ্জিল ভাই আছেন তার অভিজ্ঞতা তো এই জায়গায় আরও বেশি। ধরেন এই যে দখল নদীর পাড়গুলো দখল, তারপরে আপনার যেই জায়গাগুলো আপনি সংরক্ষিত করতে চাচ্ছেন, আদারওয়াইজ ইকোসিস্টেম নষ্ট হবে, আপনি সেই জায়গাগুলোতে যখন আপনি সাইনবোর্ড তুলে দিচ্ছেন, ধরেন কাউকে ফাঁকি দিয়ে আপনি করেছেন, সরকার ওটা দেখবে না গিয়ে, এই জায়গাটা নীরব থাকছে। সরকারের যারা এটা দেখার কথা এটা দেখছে না, আবার যারা দেখার কথা তারাও দখলটা করে। প্রভাবশালী আপনি শুধু ইন্ডিভিজুয়াল বলবেন না, সরকারি প্রতিষ্ঠান। এই যে আপনি কর্ণফুলী যদি দেখেন, কর্ণফুলী নদীটা আপনার আজ থেকে 40 বছর আগে এটা আপনার 1000 খানেক মিটার ছিল প্রশস্ত, এখন যান এটা 400 মিটারের বেশি হবে না। তাহলে যোগসাজশ এই যে আপনার এই যে ভালোভাবেই আছে না, এই যে এই জায়গাটায় এটা বোধহয় খুব সম্ভবত মঞ্জিল ভাই বোধহয় এটা রিড করেছিলেন, এই যে এই বেসরকারি ডকইয়ার্ড তৈরি, তাই তো? সেখানে শুধু বেসরকারি ডকইয়ার্ড তৈরি না, আমি কিছুদিন আগে আসছি, আমি সরকারি সংস্থা, সরকারি কর্তৃপক্ষ, সরকারের বাহিনী, তারা নদীর উপরেও আপনার স্থাপনা বানিয়েছে। এখন তারা সেটার বৈধতা নিয়েছে, কিভাবে নিয়েছে এটা তো এখন এখানে আমি একটা বলি আপনাকে, এখানে সরকার মাঝে মধ্যে নড়ে কখন, মঞ্জিল ভাইরা যখন আদালতে রিট করার পরে ওই পরিবেশ সচিব, ওই সচিবরে শোকজ করে জবাব দাও, লিজ দাও, দেয়, হাইকোর্ট অর্ডার দেয় অবৈধ স্থাপনা উচ্ছেদ করো, কিছুদিন উচ্ছেদের একটা অভিযান চলে, আবার আগের মতো বসে 100টা উচ্ছেদ করতে বললে 2টা উচ্ছেদ করে 98টা বসে থাকে। এইভাবে একটার পর একটা, আপনি এটা তো আমি কর্ণফুলী বললাম, আপনার কর্ণফুলী বলেন, সুন্দরবন বলেন, আপনার শীতলক্ষা বলেন, হ্যাঁ মেঘনা নদী বলেন, সারা দেশের কিন্তু আপনার এই চিত্র। কারণ ওইটা দখল করা মানে বিনা পয়সায় আপনি কোটি কোটি টাকার সম্পদ আপনার হাতে চলে আসলো, নদীর জায়গা তো আপনি নিয়ে নিলেন। এরপরে আবার আরেকটা সুযোগ নেয় হলো লিজ নেওয়ার নাম করে, ওই যে খাস জমি হয় এটা নদীর পাড়ে বা সমুদ্রের পাড়ে, ওই জমিটা লিজ নিয়েও আপনার ওখানে পার্মানেন্ট স্ট্রাকচার বসানোর কথা না ধরেন, সেখানেও আপনি এটা করতেছেন। এটা কারা করতেছেন? এই যে ধরেন আইজি সাহেব যদি করছেন, এই আইজি সাহেবের মতো একা তো না, ব্যবসায়ীরা যেমন করেন, ওই যে বললাম প্রতিষ্ঠানও করেন, দেখবেন যে কোনো বাহিনী করতেছে, কোনো সংস্থা করতেছে, ক্লাব বানাচ্ছে, এটা বানাচ্ছে, করে নিচ্ছে। মোটামুটি আপনি একটি ধারণা তো দিয়েই দিলেন যে কিভাবে এই কাজগুলো হচ্ছে। একটা ছোট্ট উদাহরণ দিয়ে এটা মঞ্জিল ভাইয়ের জন্য সুবিধা হবে। আপনি দেখবেন এটা ঢাকা শহরেরটা যদি আপনি দেখেন, এই হিস্ট্রিটা আপনার জানা দরকার, পরবর্তী আলোচনার জন্য সুবিধা হবে। এটা রাজনীতি কিভাবে এটার মধ্যে যুক্ত হয়। হ্যাঁ, এই গুলশান লেকটাকে যদি আপনি বার্ডস আই ভিউ দিয়ে দেখেন, মানে গুলশান লেকটা যখন এই যে মাদানি সাহেব তৈরি করেন, তো মাদানি মানে আপনার রাজুক তখন ছিল না, ডিআইটির, এই ডিআইটির চেয়ারম্যান মাদানি সাহেব যখন গুলশান লেকের প্ল্যানটা করেন, আপনি দেখবেন যে এই গোদারাঘাট যেটা বলে গুলশান 1, এই জায়গার লেকটার যে প্রশস্ততা দেখবেন, এটা যেতে যেতে গুলশান 2-এর দিকে দেখবেন যেটা সংকুচিত হয়ে অর্ধেক হয়ে গেছে। এই 400 থেকে 500 মিটার আপনার এইটা মূল প্ল্যানে ছিল, তৈরিও হয়েছিল। তো গুলশান 2 নম্বরের দিকে গিয়ে সেটা অর্ধেক হয়ে গেল কেন? হঠাৎ করে লেকটা আপনার ছোট হয়ে যাবে কেন? এটার কারণটা হলো ওই যে ওই লেকের জমিটা জেনারেল এরশাদের সময় ওই যে জাতীয় পার্টি তৈরি করেছেন, তার নেতাদেরকে যারা পার্টিতে আসবেন, টোপ ফালান, টাকা দিব, এই দিব, তাদেরকে ওখানে প্লট দেওয়া শুরু করলেন। এইভাবে দিতে দিতে কিন্তু আমার লেকটা অর্ধেক হয়ে গেল। ওই যে রাজনীতি ওখানে ঢুকেছে, এখন যারা এগুলি করতেছে দেখবেন যে খুঁজে পাবেন রাজনীতির সঙ্গে যুক্ত। ওই বলয়ের মধ্যে তারাও ঢুকে পড়েছেন আর বের হতে পারছেন না। অ্যাডভোকেট মঞ্জিল মোরশেদ, আপনার কাছে নিশ্চয়ই অনেক তথ্য তো রয়েছেই, এরকম খাল ভরাট বা একেবারে বন বিভাগের জমি নিয়ে কতগুলো রিসোর্ট গড়ে উঠেছে। ধন্যবাদ আপনাকে এবং যারা আলোচনায় আছেন তাদেরকে শুভেচ্ছা। দেখুন, আলোচনার আপনার মূলত যে ল্যাঙ্গুয়েজটা আপনারা ব্যবহার করেছেন, প্রভাবশালীদের রিসোর্ট বিলাস,
তো প্রভাবশালীদের রিসোর্ট বিলাসের মধ্যে প্রভাবশালী, তা আপনার যদি প্রভাব না থাকে তাহলে আপনি প্রভাবশালী হবেন না। প্রভাব থাকতে গেলে কি বাংলাদেশে কি লাগে, প্রভাব থাকতে গেলে আপনাকে সরকারের সঙ্গে থাকতে হবে। সরকারের সঙ্গে না থাকলে আপনার তেমন প্রভাব ওইটা খুব কার্যকরী হবে না, কারণ আপনি প্রশাসন বলেন সব জায়গায় বলেন আপনাকে অবস্ট্রাক্ট করবে, আপনার প্রভাবশালী আর আপনি হতে পারবেন না। তো সরকারের কাছে থাকলেই তারা প্রভাবশালী হয়। এবং এই প্রভাবশালীদের রিসোর্ট বিলাস, আসলে রিসোর্টটা কিন্তু আমাদের ট্যুরিজমের সঙ্গে রিলেটেড। এটা আপনি দেখবেন মালদ্বীপে দেখবেন বিভিন্ন জায়গা ব্যবসায়ীরা ওটা লিজ নিয়েছে গভর্নমেন্টের কাছ থেকে, ওখানে তারা ব্যবসা করতেছে। আর আমাদের এখানে ট্যুরিজমের অ্যাসপেক্টে যদি বলেন সেই রকম যদি হতো তাহলে কিন্তু আমরা বলতে পারতাম যে ইট ইজ এ কন্ট্রিবিউটরি টু দ্য নেশন, তাই না? যে ব্যবসায়ীরা যদি এখানে ইনভেস্ট করতেন, যে ব্যবসায়ীরা এটা ট্যুরিজম করতেছেন ব্যবসার জন্য, তাহলে কিন্তু এটা ওই যে পিন্টু ভাই যেটা বললেন যে অনেকে এখন ভ্রমণ করতে যেতে চায়, একটু ভালো থাকতে চায়, 2 দিন সময় কাটাতে চায়, সেটা ঠিক ছিল। কিন্তু প্রভাবশালীদের রিসোর্ট যেটা, সেটা কিন্তু আর ওই জেনারেলি ওটা হচ্ছে না। প্রভাবশালীরা যেটা করছে সেটার উদ্দেশ্য হলো আপনি ব্যক্তি পর্যায়ে যদি আপনি বলেন এটা অপরাধ না, ধরেন আপনি অনেক বড় ব্যবসায়ী, আপনি হয়তো 1 বিঘা বাড়ি বা 2 বিঘার উপরে একটা গ্রামে বাড়ি করতে চান, এখানে একটা পুকুর থাকবে, গাছপালা থাকবে, এটা পর্যন্ত ঠিক আছে। সেটা তো নিজের জমিতে হলে, দখল হলে তো সেটা তো আপনি করতে পারবেন, কিন্তু এখানে এইটা নিজের কিনে করতে হবে। কিন্তু এখানে যেগুলো হচ্ছে সেখানে দেখবেন এই জায়গাগুলো কোথায়, সব ইন্টারেস্টিং জায়গাগুলো সব গভর্নমেন্টের জায়গা। আপনি নদীর তীরবর্তী দেখেন রিসোর্ট যেটা হয় ওটা গভর্নমেন্টের জায়গা, পাহাড়ের উপরে দেখবেন, পাহাড় পর্বতের উপর, ওটাও গভর্নমেন্টের জায়গা। এই সখীপুর ফরেস্ট আমাদের ময়মনসিংহ রোডে দেখবেন, এটাও গভর্নমেন্টের জায়গা। বরিশালের ধানক্ষেত, ওটার মধ্যে কিন্তু রিসোর্ট হয় নাই, তাই না? তো এই জন্য এই রিসোর্টগুলো হয় কিন্তু আপনার পরিবেশের প্রাকৃতিক দিক থেকে খুব ইম্পর্টেন্ট, এবং ওইটা ইম্পর্টেন্ট তাদের জন্য যেমন আমার ন্যাশনের জন্য একই অবস্থা। কারণ এই পরিবেশগত অবস্থাটা যদি আমি ডিস্ট্রয় করি, ওটা আমার ন্যাশনকে এফেক্ট করবে। এখন প্রভাবশালীরা যেটা করে সেটা হলো, আপনি দেখেছেন একটা উদাহরণ তো আপনি দিলেন, এই আইজিপির কথা বললেন যে কোন জায়গায় নিয়েছে, এর বাইরেও আমি বলি আপনাকে, আমার কাছে অভিযোগ আসছে এক মন্ত্রী, বর্তমান ক্যাবিনেটের এক মন্ত্রী, বান্দরবনে একটা জায়গায় সে 30 বিঘা জমি জোর করে দখল করতেছে, এবং যারা বিক্রি করবে তারা আমার কাছে আসছে একটা রিট করার জন্য। তাই আমি বলছি এটা তো ব্যক্তি দখল করতেছে, কিনতেছে, আপনাকে এইভাবে স্যুট ফাইল করতে হবে, সেটা আমি বলেছি, কিন্তু সেটা সে করতে পারবে না, কারণ সে হাইকোর্টে রিট করার জন্য তার কোনো সাহস নাই, বলছে যে আপনি কিছু করতে পারবেন কিনা। এখন এই যে ঘটনাগুলো হচ্ছে, কারণ আমাদের পুরো পার্বত্য অঞ্চল আপনি যদি এইভাবে চলতে দেন, এই যে প্রভাবশালীদের যে দাপট এবং আমাদের যে সিস্টেম আছে, এটা যদি আপনি চলতে দেন, আমার মনে হয় না যে 50 ইয়ার্সের পরে আপনি আমাদের পার্বত্য অঞ্চল খুঁজে পাবেন। কারণ হলো যে এই জায়গাটা খুবই অ্যাট্রাকটিভ এবং পরিবেশগতভাবে খুবই আপনার মানুষের কাছে গ্রহণযোগ্য, এবং মানুষ এখানে থাকতে চায়। শুধু ব্যক্তি না তো, ব্যক্তি, প্রতিষ্ঠান, ব্যবসায়ী, মন্ত্রী, এমপি, বড় বড় ব্যবসায়ী, এমন কারণের বহু লোকজন আছে যাদের এই সমস্ত জায়গাগুলো তারা এই জিনিসগুলো করে নিয়েছে। এবং এর আগেও আপনি দেখেছেন কিভাবে করেছে। আমি একটা উদাহরণ দিই আপনাকে। আমি একবার জায়গাটার নাম বললাম না, সিলেটে একটা গেছি একটা জায়গায় বেড়াতে, তো বিরাট এক পাহাড়, প্রচুর গাছপালা এবং চতুর্দিকে আপনার দেয়াল দেয়া, তো ওই জমিটা বিক্রি করার একটা সাইনবোর্ড। তো আমি জিজ্ঞেস করলাম এখানে এগুলো কত দাম হতে পারে, বললো যে 60 কোটি টাকার মতো হবে, অনেক জমি। মালিককে, তা মালিকটা বলল একজন কর্মকর্তার নামে। তা আমি জিজ্ঞেস করলাম উনি এখানে কিভাবে আসলো, উনি এখানে ছিলেন 17 বছর আগে, হি ওয়াজ দ্য পোস্টেড হিয়ার, এবং ওই ক্ষমতার বলে সে পুরো এই জিনিসটাকে সে করে নিয়েছে। তো এইরকম অনেক লোকজন আছে যেটা হয়তো আমরা খুঁজলে পাবো। এইটি হলো বাস্তবতা, যে যত সরকারি সম্পত্তি, জনগণের সম্পত্তি, তো এটা পাবলিক ট্রাস্ট, এই সকল সম্পত্তি এখন ভাগবাটোয়ারা করে আমাদের সিস্টেম মতো সিস্টেম তারা চালু করে নিয়েছে। সিস্টেমটা আবার চালু হতো না যদি এটার চেক অ্যান্ড ব্যালেন্সের জন্য যে আইনগুলো আছে, আইনটা যদি আপনি প্রয়োগ করতে পারতেন, আইনের শাসন যেটাকে বলে, আইনের শাসন তো আমাদের এখানে অনেক দুর্বল, এখন দিন দিন দুর্বল হচ্ছে। কারণ আজকে আপনার এই যে সখীপুরে যে আপনি যে বললেন রিসোর্টের কথা, দেখেন জোর করে দখল করে নিয়েছে, বন বিভাগও কিছু করতে পারে না, কারণ উনি ধরেন একটা পোস্টে আছে, অস্ত্র আছে, তাই না? সেখানে আপনার ওনার পক্ষে কি করতে সম্ভব? হ্যাঁ, অস্ত্র তো অনেক জায়গায় আছে, ইন্ডিয়াতেও অস্ত্র আছে, তার মানে কি আর্মি পুলিশ ওখানে যে যা কিছুতেই করতে পারে না, কারণ ওখানে আইনের শাসনটা বলবৎ আছে, কোর্টে জবাবদিহি করতে হয়, প্রশাসনও ওইভাবে নিয়ন্ত্রিত না যে যা খুশিতাই বলবেন এখানে করবেন। কিন্তু আমাদের দেশে এই প্রভাবশালী হওয়ার জন্য প্রথম কাজটা ছিল আইনকে দুর্বল করা, মানে আইন অনুযায়ী সব হবে না, এই জিনিসটা করার দরকার ছিল। সেটি খুব সাকসেসফুলি আমরা যারা রাষ্ট্র পরিচালনা করে এই জিনিসটা তারা ভালোভাবে করে নিচ্ছে, যে না আইন অনুযায়ী চলবে তা না, আমরা যেটা বলবো সেইটা চলতে হবে এবং আমরা সেইটাই করব। সেটা কিভাবে চলছে একটু পরে শুনি, কারণ মাসুদ কামালকে বসিয়ে রেখেছি। আপনার কাছে একটু আসি। আমাদের ট্যুরিজমের জন্য আমি ধরেই নিলাম যে আমাদের এই ধরনের রিসোর্ট দরকার এবং সেটা বানানো যাবে। কোনটা বেশি দরকার? পরিবেশ দরকার নেই
বন বিভাগের জায়গা দখল করে রিসোর্ট গড়ে উঠছে। একেবারে গোপালগঞ্জের যে রিসোর্টের কথা এখন সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে, সেখানে যদি বলি যে কোন ইকোটা মেনে সেখানে করা হলো, মানে পরিবেশের সমস্ত নিয়মকানুন মেনে স্থাপনা কি হয়েছে? কংক্রিট কি ওইভাবে হওয়ার কথা? আর গ্রামের মধ্যে আমাদের মানে ট্যুরিজমগুলো কোথায় কোথায় ডেভেলপ করা উচিত, নদীর পাড়ে, সমুদ্রের পাড়ে, এরকম যদি হয় একদম গ্রামে গ্রামে তো আমরা আগে এমনিও ঘুরতে যেতাম, সেখানেও অনেক বেশি রিক্রিয়েশনের জন্য এরকম রিসোর্ট বানানো দরকার আছে কিনা? আচ্ছা, আপনার সেটাই ধানের জমির কথা বলছি। গোপালগঞ্জে যে রিসোর্টের কথা বললেন, ওটা ইকোসিস্টেমের যা যা দরকার সব যদি মেনে হতো তাহলে আপনি খুশি হইতেন? তাও তো হইতেন না। আমার ধানি জমি দরকার নাই, আমি এই প্রশ্নটা রাখতে চাই। যদি সেই ইকোসিস্টেমটাকে মেনে নিত এবং পরিবেশ মন্ত্রণালয়ের লোকজন যাইতো এবং তারা খুব ভালোভাবে দেখতো যে না, এতে পরিবেশের কোনো ক্ষতি হবে না, তাহলে কি আপনি খুশি হতেন? ওদের আসলে জিনিসটা হলো কি, আমাদের এখানে রিসোর্টটা হয় কেন, যে একজন লোক এখানে দুর্নীতি করাটা এখন আর কোনো লজ্জার ব্যাপার না, যে দুর্নীতি করবে এটা একটা মানে বাহাদুরির ব্যাপার আর কি। এবং যদি সে দুর্নীতি করেও ক্ষমতায় থাকতে পারে, ক্ষমতাসীন দলের সঙ্গে থাকতে পারে, এখানে বাহাদুরির সঙ্গে যুক্ত হয় গর্ব। সে গর্ব অনুভব করে, দেখো আমি এত কিছু করেছি কিন্তু তারপরেও আমি ভালো আছি, আমি পাওয়ারফুল লোক, আমাকে দেখলে লোকে সালাম টালাম দেয়। এটা একটা ধরনের কাজে দুর্নীতিটা অতটা ইম্পর্টেন্ট না, কারণ এটাই আমরা আমাদের নিয়তি। আসলে আমি তো নিয়তিকে চেঞ্জ করতে পারবো না। এখানে যেটা হয়েছে আপনার, সেটা হলো গিয়ে এটা হলো যে একজন লোক দুর্নীতি করতে করতে এত করেছে, করার পর সে আর কিছু করার জায়গা পাচ্ছে না, আর কি করবে সে? তখন সে এটাকে প্রদর্শনের জন্য, যেমন ধরুন আমি কি বলে বেড়াবো আমার ব্যাংকে কত টাকা আছে? কিন্তু বলে বেড়ানো যায় না। কেউ বলবে যে ভাই আমার ব্যাংকে কিন্তু এত টাকা, সবসময় বুকের মধ্যে লাগিয়ে রাখবে আমার ব্যাংকে এত টাকা আছে, কিন্তু লাগিয়ে রাখবে না। তো কিছু তো একটা করতে হবে। কী করবে? দামি পোশাক পরবে, দামি গাড়ি চড়বে, অমুক করবে, এগুলি তো করবে। তারপর কি করবে? তারপর একটা রিসোর্ট বানাবে, যে আমার একটা রিসোর্ট আছে। এবং তোমরা কিন্তু যেও, বন্ধু বান্ধব বলবে, তোমাদের আত্মীয় স্বজন নিয়ে বন্ধু বান্ধব এখানে যেও। কিন্তু আবার অনেক দেখি ইদানিং একটা মানে প্রবণতা শুরু হয়েছে, আমি একটা রিসোর্ট বানিয়েছি কিন্তু এটা আমি ভাড়া দেই না, আমার বন্ধু বান্ধবের জন্য রাখছি, আপনারা কিন্তু আসবেন। তার মানে কি উনি এর মাধ্যমে বলতে চান যে আমাকে ভাড়া দিতে হয় না, আমার এত টাকা যেটাকে ভাড়া দিয়ে আমাকে ইনকাম করতে হয় না, আমি এমনি এটা বানায় রাখছি, বাট আমার এটা আছে। আমার যে মানুষ আগে বলতো না ঘরের মধ্যে একটা জার্মান শেফার্ড রাখে, কোনো দরকার নেই তাও রাখে, কারণটা কি এটা তার হলো গিয়ে আপনার মনে করেন হ্যাঁ তার স্ট্যাটাস। এখন হলো রিসোর্ট হলো স্ট্যাটাস। এটা হলো কেন? আমাদের এখানে অর্থ উপার্জনটা এত সহজ হয়ে গেছে, এত সহজ যে এত মনে করেন আপনার 2 দিনে সে 10 কোটি টাকা ইনকাম করে ফেললো, একটা সিগনেচার দিয়ে সে মনে করেন 100 কোটি টাকা ইনকাম করে ফেললো। এই টাকা তো সে উপার্জন করতে কোনো কষ্ট হয় নাই। এটা বিভিন্ন লেভেলে আছে। কিন্তু বাজারে যাবেন দেখবেন আপনি একটা মাছের দাম করতেছেন, এই মাছটা কত, সে বলছে যে 500 টাকা, আপনি এটা থেকে 25 টাকা কমানোর জন্য দামাদামি করতেছেন। আরেকজন বলতেছে কি এই মাছটা দিয়ে দামি করবে না, দিয়ে দাও আমাকে, সে নিয়ে নেবে। কিন্তু আপনি বুঝবেন ওই লোকটা করাপ্ট, কারণ ওর টাকা ইনকাম করতে কোনো কষ্ট হয় নাই। আপনার যত বেশি কষ্ট হয়েছে আপনি তত দরদাম করবেন, যে যদি 2 টাকাও কমাতে পারি তাও তো আমার একটু মানে সাশ্রয় হলো। ওর কাছে তো টাকা কোনো টাকা না, ও তো এমনি ইনকাম করে। একটা ব্রিজ হচ্ছে, আমি ওই ব্রিজটাতে তাকাইলাম, আমার টাকা এসে বললো। এমনকি আপনার গ্রামে গেল, একটা ব্রিজ হচ্ছে, এই যে সে একটু দাঁড়াইলো, বললো এটা ঠিকাদার কে অমুক, আচ্ছা ওনার সঙ্গে আমার সঙ্গে দেখা করতে বললো, টাকা এসে বললো। তো এই যে জিনিসটা আপনি, এই যে সিস্টেম আপনি ক্রিয়েট করেছেন, এটা কে ক্রিয়েট করেছে? সরকার ক্রিয়েট করেছে। কেন করেছে? তার দলের লোকজনকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য এই ক্রিয়েট করেছে। এই লোকগুলি তার দরকার, বিভিন্ন পর্যায়ে সরকারের কিছু লাঠিয়াল দরকার, সেটা গ্রাম পর্যায়ে দরকার, ঘরে দরকার, পাড়ায় দরকার, মহল্লায় দরকার, কেন্দ্রে দরকার। সমস্ত লাঠিয়ালকে নিয়ে আপনার পক্ষে লাঠি ধরবে নাকি? তাদেরকে তো আপনি কিছুকে দিবেন। মনে করেন একজন লোক পুলিশের চাকরি করে, পুলিশের একজন বড় কর্মকর্তা, তাকে তো আপনি কিছু কথা চান, সে তো একসময় বলবে যে স্যার এটা করা কি ঠিক হবে? কিন্তু তাকে যদি আপনি এমন কিছু দেন, মুখে যদি এমন ঢুকাই দেন, সে তো প্রশ্ন করার জন্য মুখ খুলতে পারবে না, কারণ মুখে খুললেই তো টাকা পড়ে যাবে। আমি বুঝলাম যে তাদেরকে খুশি করবার জন্য এই ব্যবস্থাগুলো করে দেয়া, কিন্তু সেটার বাইরে গিয়েও তো ভাবতে হবে আমি আমার কোনটা ধ্বংস করে ফেলছি। এখন সেজন্য যদি পুরোটা ধ্বংস করে পরে আমরা কি খাবো, আমি এই আলোচনা নিয়ে একটু ফিরতেই চাই। কে ভাববে? আপনি কাকে ভাবতে বলতেছেন? দেশটা ধ্বংস হয়ে যাচ্ছে, মানুষ ধ্বংস হয়ে যাচ্ছে, মানুষের চিন্তা ধ্বংস করে দিচ্ছেন আপনি, চিন্তার ক্ষতি করতেছেন না? স্কুল পর্যায়ে এই সমস্ত বাচ্চা কাচ্চা আছে, এরা যখন দেখে মন্ত্রীরা কথা বলে,
ওদের তো বিশ্বাসই ধ্বংস হয়ে যাচ্ছে মানুষের প্রতি। জি, সেক্ষেত্রে এই বাংলাদেশে বসে আসলে যদি কে ভাববে, এই প্রশ্নই আমাদেরকে এখন মানে প্রতিনিয়ত ভাবতে হয় মাথার মধ্যে, তাহলে আমরা কেন এই ভাবনা নিয়ে আজকে বসেছি, এটা একটা বড় প্রশ্ন। আমি আসি বিরতি শেষে, এসে না হয় সেইটা চিন্তা করি যে কেন আমরা এটা নিয়ে ভাবতে বসেছি। সম্মানিত দর্শক, নিটোলটাটা 21 রাতে সময় হয়েছে একটা ছোট্ট বিরতির। আমরা কিছুক্ষণের মধ্যে ফিরে আসবো এই আলোচনায়, নিঃসন্দেহের সাথে থাকবেন। আবারও ফিরে এলাম নিটোলটাটা 21 রাতের আজকের আয়োজনে। আজ আমরা কথা বলছি যে প্রভাবশালীদের যে রিসোর্ট বিলাস, সেটা কতটা ভূমিকা রাখছে আমাদের ডোমেস্টিক ট্যুরিজমে। বিদেশি ট্যুরিস্ট তো আমরা আকর্ষণ করতে পারছিই না, নাকি সেটা শুধুমাত্রই তাদের বিলাসিতার জন্যই ব্যবহৃত হচ্ছে, এবং সেই কারণেই তারা একের পর এক রিসোর্ট বানিয়ে বসে রয়েছে, এবং সেই জায়গাটায় কতটা তারা একদম নিয়ম মেনে সেই রিসোর্টগুলো বানাচ্ছে সেই আলোচনাটাও করছি। পাশাপাশি দখল কতটা রয়েছে সেই আলোচনায় আসছি। জাহিদুল হাসান পিন্টু, আপনার কাছে আসতে চাই, কেন আমরা আসলে এই ভাবনাটা, কে ভাববে, এরকম মাসুদ কামাল বলছিলেন, তো আমি বিরতিতে যাবার আগে ভাবলাম যে এই ভাবনাই নিয়ে আমরা কেন বসেছি, সত্যিকার অর্থে কেন বসেছি, নিজেকে খুব বোকা মনে হচ্ছে। শোনেন, আপনার লোক আছে, বাংলাদেশটা তো আপনার একদম ধ্বংস হয়ে যায় নাই, তাই না? একটা জায়গায় পৌঁছেছে। এখন আগের মতো অত খারাপ দশা না বাংলাদেশের। আমি দেখি এই দশাটাও অনেক ভালো হইতে পারত এই সময়ে। আমি এখন ধরেন 100-তে ধরেন আমি 10 পেয়েছি, আমি হয়তো এতক্ষণে 100-তে 20 পাওয়ার মতো। আবার যেভাবে চলছে আগামীতে হয়তো এটা 100-তে 5 পেয়ে যাব। মানে আমি যেটা বুঝাতে চাচ্ছি, আমার যে সুযোগটা ছিল সুযোগটা আমি নষ্ট করতেছি। এটার কারণটা হলো, আমি যেটা দেখি আপনার কোথাও কারো কোনো কিছু দায় নিতে হয় না, কারো কোনো জবাবদিহি করতে হয় না। ওই একটা নাম কাওয়াস্তে জবাবদিহি করলেন, বা এই একটা নোটিশ ইস্যু করলাম যে তুমি কেন এই কাজটা ঠিকমতো করো নাই, শেষ। ওটার যে আবার রিপ্লাই কি আসলো না আসলো আর খবর নাই। অথবা এই যে ধরেন এই লুটপাট করে যে টাকা পয়সা বাইরে নিয়ে যাওয়া যায়, তো আমি জানি, আপনি জানেন, কামাল ভাই জানেন, মঞ্জিল ভাই জানেন যে এই লোক এটা করছে, গণমাধ্যমেও আসছে, সবাই আলোচনা করতেছে। হঠাৎ করে শুনলেন সে দেশে নাই। তো দেশে কি সে কি উড়াল দিয়ে চলে গেল? প্রবণতা তো দিন দিন বাড়ছে। তাকে তো কিছু না কিছু কর্তৃপক্ষকে ফেস করে যেতে হয় না, জি, সে তো উড়াল দিয়ে চলে যেতে পারে না। তো এই যে যেই দপ্তরগুলো পার হয়ে সে গেছে, দপ্তরগুলো কি করে? সরকারকে জানানোর কথা, সরকারকে জানায় না। কেন জানায় না? হয়তো মনে করে জানায় লাভ কি, হয়তো মনে করে জানায় আমি কেন বিপদে পড়তে যাব। এই যে এইসব মনে করা, আপনি যেটা বলেন ভাব পেকে, এইসব কারণে এইগুলো নিয়ে আর কেউ না। সেক্ষেত্রে জাহিদুল হাসান পিন্টু, আমরা ওই যে রাজার বাড়ির পুকুরে দুধ ঢালার মতো একটা গল্প ছোটবেলা থেকে পড়েছি, শুনেছি। সেরকম ঘটনা যদি বাংলাদেশে এখন ঘটতে শুরু করে, প্রত্যেকেই ভাবলো যে আমি পানি দিয়ে যাই, আমি প্রতি মুহূর্তেই পানি দিয়ে যাই, তাহলে তো একসময় পুরোটাই পানি হয়ে যাবে, কি হবে তখন? এই জায়গাটা তো চলছে। এই জায়গাটা হলো আপনার হাত দিতে হলে মূল যে জায়গাটা, আমি মনে করি যে আমার রাজনীতিটা যদি ঠিক থাকে, হ্যাঁ, রাজনীতি ঠিক থাকলে আমার মানুষের কাছে পৌঁছাতে হবে। রাজনীতি ঠিক রাখতে হলে আমার মানুষের কাছ থেকে ম্যান্ডেট নিয়ে আসতে হবে। রাজনীতি ঠিক থাকলে অপোজিশন বলেন, সরকার বলেন, সবাই জনগণের কাছে যেতে হবে। তো এই রাজনীতিটা এখন ঠিক নেই। ঠিক নেই বলে যে যার মতো চলতে পারে। এখন আপনি এই যার যেটা দায়িত্ব সে পালন না করলে আপনি তাকে শাস্তি দিচ্ছেন না। শাস্তি দিবেন হলো যে এর মতো, যে আপনি দেখেন এই যে দুর্নীতির কথা বলেন, আমাদের একসময় আমি এটা শিরোনাম হয়েছিল না যে আমাদের 4 জন সচিব তার এই মুক্তিযোদ্ধা সনদ নকল করেছে। হ্যাঁ, 4 জন সচিব, দেখেন 4 জন সচিব মর্যাদার কর্মকর্তা মুক্তিযোদ্ধার সার্টিফিকেট নকল দিয়ে কি ফায়দাটা নিতে চাচ্ছিলেন? 1 বছর এক্সটেনশন, মুক্তিযোদ্ধা হলে 1 বছর এক্সটেনশন পাওয়া যায়। এই তো এই সুবিধাটা নিতে গিয়ে সে ধরা পড়লেন। ধরা পড়ার পর তাদেরকে আপনি কিছুই করলেন না, সরিয়ে দিলেন। ওই অ্যাট এ টাইম যে শিরোনামটা আপনারা খুব বড় করে আমরা করি নেই গণমাধ্যম, ওই একই সময়ে সিরাজগঞ্জ এবং নারায়ণগঞ্জে, নোয়াখালীতে 23 জন মানুষকে অ্যারেস্ট করা হয়েছিল।
তারা পুলিশের কনস্টেবলের চাকরির অ্যাপ্লাই করেছিল, বাবাকে মুক্তিযোদ্ধা সাজিয়েছিল। ওই যে গরিব মানুষটা, সে একটা চাকরি পাওয়ার জন্য একটা দুর্নীতির আশ্রয় নিয়েছে, মানে খেয়ে পরে বাঁচার জন্য সে একটা দুর্নীতির আশ্রয় নিয়েছে, বাপকে মুক্তিযোদ্ধা বানিয়েছে মুক্তিযোদ্ধা সন্তানের কোটায়। এদেরকে হাত করা পরিয়ে আপনি জেলে নিয়ে গেলেন। আর 59 বছর পর্যন্ত যিনি চাকরি করে গিয়ে সচিব হলেন, মানে ধরা পড়লো, তদন্ত কমিটি হলো, এই 4 জনকে সসম্মানে আপনি রাখলেন। হাত করা তো দূরের কথা, মামলাটাও করলেন না। এই যে রাষ্ট্র যে বৈষম্যটা করে, আপনাকে ধরবো ওনাকে ধরবো না, ওনাকে ধরবো আমাকে ধরবে না, দেখে দেখে বেছে বেছে, হ্যাঁ, দুর্বলের প্রতি অত্যাচার। এই যে আপনি আজকে আইজি বলেন বা সেনাপ্রধান, সাবেক সেনাপ্রধান বলেন, যে নানান জনের আসছে। কালকে আমরা এক আলোচনায় বলতেছিলাম যে এই কি আইজি থাকা অবস্থায় তো এইগুলি করেছেন, রিপোর্ট আসতেছে না, র্যাবের ডিজি থাকা অবস্থায় করেছেন, ডিএমপি কমিশনার থাকা অবস্থায় করেছেন। তো থাকা অবস্থায় এই প্রতিষ্ঠানগুলো, আজকে যে প্রতিষ্ঠানগুলো কথা বলছে, দুদক কথা বলে, মিগ্রেশন কথা বলে, যে বিভিন্ন প্রতিষ্ঠান যে কথা বলছে, তো এই কথাগুলো তখন বলে নাই কেন? তার তো দায়িত্ব ছিল ওই সময়, যে ওই যে আমি বললাম যারা পদে থাকে আর তারা পদধারীদের ব্যাপারে কোনো অ্যাকশনে যায় না। তারা যখন আবার যে সাবেক হয়ে আসলো, হ্যাঁ, সাবেক হয়ে আসলো, তখন ধরতে চাইলে ধরবেন, ধরতে না চাইলে ধরবেন না। এই যে বাস বিচার করে চড়ছেন। আরেকটা উদাহরণ দেই, যেটা মঞ্জুল ভাইরম কালকে বলছিলাম একটা শোতে। দেখেন আমাদের যে রাষ্ট্রটা আপনি যে বলছেন, লজ্জা অত লাগার কথা। আমাদের নেতৃত্ব যারা দেন, রাষ্ট্রপতি নাম্বার 1 ব্যক্তি দুর্নীতির দায়ে জেল খেটেছেন, সাবেক প্রধানমন্ত্রী দুর্নীতির দায়ে জেল খাটছেন, সাবেক প্রধান বিচারপতি দুর্নীতির দায়ে দেশ ছেড়ে পালিয়েছেন, সাবেক প্রধান সেনাপতি অনিয়মের দায়ে জেল খেটেছেন, এখন সাবেক পুলিশ প্রধান দুর্নীতির অভিযোগ নিয়ে দেশ ছেড়েছেন। তো আমাদের প্রধানরা এইগুলো যদি করে, বাকিগুলো কি করতেছে সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। আমি এখানে একটা প্রতিষ্ঠানের চিফ যদি আমি দুর্নীতি করি, আপনি যদি আমার অধীনস্থ হন, আপনি তো দুর্নীতি করবেনই। যে বস করতেছে তার কিছু হয় না, আমিও একটু করি। সো যারাই নেতৃত্বটা দিবে, তারা যখন এই কাজে ব্যস্ত থাকে দুর্নীতিতে, তখন পুরো দেশ, যেটা মাসুদ কামাল বলতেছিল, সব জায়গায় দুর্নীতি ছড়িয়ে যাবে। আরেকটা বিষয়, এখানে আপনি যে বিচারটা করতেছেন, বিচারটাও করতেছেন ওই যে সাবেক হওয়ার পরে, বর্তমান না, কিন্তু এর প্রত্যেকের বিচার করেছেন সাবেক হওয়ার পরে, প্রত্যেকের অভিযোগ বর্তমান থাকা অবস্থায়। তার মানে কি দাঁড়াচ্ছে, আজকে যারা বর্তমান, তারা যদি কোনো দুর্নীতি করে থাকে, এটা আলোতে আসবে না। তারা যখন আবার সাবেক হবে, তখন যদি আবার ওই যে সাবেক হলে আবার একটা ওই যে ক্ষমতায় আসবে, সেও আবার চিন্তা করবে, তাহলে আমার আগের মামলাগুলিও প্রত্যাহার করি, ওনারটা চালু করি, বা একটা আন্ডারস্ট্যান্ডিং আসবে। এই যে দুর্নীতিবাজদের যে নেক্সাসটা, এটা এত শক্তিশালী হয়ে উঠেছে, আমার আপনার এখানে কথা বলে লাভ নাই। কারণ কি, কাউকেই আমি সাজার আওতায় আনছি না। মাঝে মধ্যে লোক দেখানো 2-1 জনকে আমরা ওই নোটিশ দেই, দুদকের বারান্দায় ঘোরাফেরা করার জন্য, একজনের নোটিশ দেই, আর 90 জনকে ছেড়ে দেই। আবার দুদককেও যদি বলেন যে তাকেও আমি শক্তিশালী করার সুযোগ দেই না। আমি যে তাকে ইন্ডিপেন্ডেন্স দিয়ে দেই, তাকে যদি পাওয়ারটা দিয়ে দেই, তাকে যদি তুমি তোমার মতো করো, তুমি ঠিক মতো করছো কি না তার দেখার জন্য আমি আবার একটা কাউন্টার ইন্টেলিজেন্স তৈরি করি, এগুলি তো হচ্ছে না। এইসব কারণে এই যে নদী দখল, ওই সমুদ্র দখল, সবই তো হয়ে যাচ্ছে। তো এইগুলো আপনি কি করবেন? এখন আমার মনে হয় এইসব জায়গাতে বের হয়ে আসতে হলে একটা কম্প্রিহেনসিভ এবং ওই যে পলিটিক্যাল ইন্টেনশন থাকতে হবে, সদিচ্ছা, রাজনৈতিক সদিচ্ছা নিয়ে যদি আপনি আগান, পারবেন না কেন? পারবেন। তাহলে অনেকের কাছে আলাদিনের চেরাগ বোধহয় আছে, কিন্তু সুশাসনের চেরাগটা কোথায়, সেটাই তো মানে আমরা প্রতি মুহূর্তে খুঁজে বেড়াচ্ছি। না হলে এই চেরাগে তো ওগুলো অন্ধকারই হয়ে যাবে, আলোকিত তার হবে না। অ্যাডভোকেট মঞ্জুর মোর্শেদ, ধন্যবাদ আপনাকে। দেখুন, আমাদের একটি প্রশ্ন করেছিলেন এর আগে, যে আজকের যে আলোচনা হচ্ছে, ভাবনাটা কেন? এই ভাবনাটা হলো সেই কারণেই, যেটা পিন্টু ভাই বলতেছিলেন, যে দেশের সব ধ্বংস হয়ে যায় নাই, দেশের সব মানুষ এখনও করাপ্টেড হয় নাই। কারণ প্রত্যেকটা জায়গায় আপনি দেখবেন যে একটা ইন্টারনাল যে প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতার মাধ্যমে ধাপে ধাপে অগ্রগতি সাধন করতে হয়। এখনও যদিও আমাদের দেশে 90 সালের কথা যদি বলেন, যখন এরশাদ বিরোধী আন্দোলন হয়েছে, তখন কিন্তু অনেক ইন্টেলেকচুয়ালরা ছিল, তখন কিন্তু এই দুর্নীতি তখনও ছিল। দুর্নীতি বা রাষ্ট্রপতির অবৈধ কাজ বা অন্য অন্যদের রাজনৈতিকভাবে করাপশন, সব কিছু কিন্তু আলোচনা করতেন এবং বলতেন তারা। কিন্তু আজকের কিন্তু সেই জায়গাটা পার্থক্য আছে।
আজকে দেখবেন আপনি এই মিডিয়াতে আপনি যখন টকশোতে দাগেন, আমরা সৌভাগ্য যে আমরা তিনজন আসছি আজকে, তিনজনের কথা বলার মতো লোক আমরা বলি, হয়তো ওই রকম চেপে টেপে বলবো না, কিন্তু আপনি অনেক লোক পাবেন যারা নাকি কথা বলার সময় এই দুর্নীতি নিয়েই যখন কথা বলবেন সে নিয়ে সে তার টার্গেট থাকে ভাইস চ্যান্সেলর কীভাবে হবে, অথবা নমিনেশন কিভাবে পাবে, অথবা মন্ত্রী কিভাবে হবে, অথবা নেক্সট আপনার কিভাবে অন্য পদে যাবে, ওই পদে যাওয়ার চিন্তা করেই সে কথাগুলো বলে। এটা আমরা অহরহ দেখছি। এবং এই কারণে আপনি দেখবেন যে আপনার মিডিয়াতে যখন আপনার করেন আলোচনা, আপনি একটু তথ্য নিয়ে দেখেন জনগণ কি করে। জনগণ 10 বছর আগে যেমন টেলিভিশন খুললে একটা টক শো দেখতেছে, তারা দেখতো, কিন্তু এখন আপনার প্রত্যেকটা চ্যানেলে যখনই দেখে কয়েকটা লোক এবং তারা চিনে গেছে কীভাবে কথা বলে, আস্তে করে সে চেঞ্জ করে, এবং চেঞ্জ করে 30টা 35টা চ্যানেল সে ঘুরে যে কোন জায়গায় গেলে সঠিক কথাটা যারা বলে তাদের কথাগুলো শোনা যাবে। এটা হলো বাস্তবতা। এখন একটা প্রশ্ন আসবেন যে ভাবনাটা কেন সেটা তো করে ফেলেছে, দর্শকরা গেস্ট প্যানেল বানিয়ে ফেলেছে নিজের ইচ্ছে মতো, যে কোন গেস্টের কথা সে শুনতে পছন্দ করে, সেই গেস্ট যেখানে যেখানে থাকে সে তাদের কথা শুনে, এটা তারা বানিয়ে ফেলেছেন। ভাবনাটা হলো এই কারণেই যে ভাবনাটা তো করতে হবে, কারণ আপনি যখন আমাদের দেশের আইনের শাসনের দুর্বলতা দেখা দিয়েছে, দুর্নীতিতে ছেয়ে গেছে, আমার রাজনীতি কলুষিত হয়ে গেছে, তো আবার পরিবেশ ধ্বংস হচ্ছে, এ সবগুলোই তো নেগেটিভ। এখন এই সবগুলো নেগেটিভের মাধ্যমে এটিকে ঘুরিয়ে, চাকাটা ঘুরিয়ে পজিটিভে আনার জন্য তো ভাবনা করতেই হবে, এবং সেই ভাবনার একটা অংশ হলো আপনার এই যে আলোচনা করছেন। কারণ এখন তো আলোচনা, আমার কাছে তো ক্ষমতা নাই, ক্ষমতা আছে যার কাছে, উনি যদি আপনার চিন্তা করেন এইটা করবেন, এটা করে ফেলতে পারেন, কিন্তু যাদের উনি যদি চিন্তা না করেন, তাহলে সেক্ষেত্রে আমরা ভাবনাটাকে জাগিয়ে তোলার জন্য যদি এই ভাবনাটা ওনাদের মাথায় একটু আসে, অনেক সময় বলতে পারেন যে উনি হয়তো এটা চিন্তা করে নাই বা খেয়াল করে নাই, বা যারা সিটে বসে আছেন তারা হয়তো তাদের মাথায় এটা আসে নাই, বা তারা জানেও না যে এরকম প্রভাবশালীদের রিসোর্ট ব্যবসা চলতেছে, এরকম অনেকে জিজ্ঞেস করলে প্রশাসনে পাবেন, ওই না আমাদের কাছে তো এটা নলেজে নাই। তো এই জন্যই ভাবনাটা আসছে যে এই আলোচনাগুলো করলে পরে তাদের মধ্যে যখন ভাবনাটা চলে আসতে পারে। আর একটা কথা বলছেন বিন্নু ভাই যে তখন কথা বলেন নাই কেন, এই কথাটা কিন্তু এসছে, যেমন আপনার মন্ত্রীরাই বলতেছে মিডিয়াকে, এই যে আপনার আমাদের যে এমপি হত্যা হলো, আনার হত্যা, তো সেখানে বলে আপনারা, উনি এত খারাপ লোক, আপনারা আগে কেন বলেন নাই? এখন প্রশ্নটা হলো বলার পরিবেশটা কতটুকু দেশে আছে, এটা তো আপনাকে বিবেচনা করবে। উনি হলো ডিবির প্রধান, আর উনি হলো আপনার পুলিশের প্রধান, তা যার কাছে সব অস্ত্র আছে তার বিরুদ্ধে আপনি কথা বলবেন কিভাবে? পুলিশের অনেক অফিসার, আপনি দেখেন কত বড় ভয়াবহ বাংলাদেশ আওয়ামী লীগ সে এখন করে তা না, ছাত্র জীবন থেকে করে আসছে, এবং আপনার মিডিয়ার দায়িত্ব, মানে আপনাদের প্রেস ক্লাবের দায়িত্বে ছিলেন, সে এমপি হয়েছেন, সে একটা কথা বলছেন কয়েকদিন আগে, দেখছেন যে জোর করে নিয়ে আমার মিডিয়াটা সে নিয়ে গেছে, এই ওনার বিরুদ্ধে এবং আরেকজনের বিরুদ্ধে অভিযোগ করছেন। এখন এই যদি হয় আওয়ামী লীগের একজন এমপির বক্তব্য, এরকম হাজারো ইতিহাস আছে, তো এটা কি দেখার কেউ নাই? এটা কি কেউ জানতেন না? সবাই জানেন, কিন্তু যে কথাটা আসছে যে তখন কথা বলেন নাই কেন, প্রশ্ন হলো যে পরিবেশ পরিস্থিতি আমাকে অ্যালাউ করে নাই, যে অ্যালাউটা আমাকে 90-তে করতো, আজকে 2022-24-এ এই সিচুয়েশন আমাকে অ্যালাউ করছে না। তারপরে বলবেন তাহলে আপনি তো কথা বলে যাচ্ছেন, হ্যাঁ আমরা কিছু লোক বলে যাচ্ছি, কিন্তু তাতে তো সমাধান হবে না, কারণ আপনাকে প্রপার জায়গায় সবাইকে যার নাকি বললে কাজ হবে তাকে তো বলতে হবে। এখন ধরেন আজকে এই প্রত্যেকটা জায়গায়, আজকে ধরেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কথা বলেন, এই যে আপনার ইমিগ্রেশন থেকে 5 হয়ে গেল, এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে তো অবশ্যই নলেজে থাকবে, কারণ ও তো তার অধীনে চাকরি করে, এগুলো একটা বড় ঘটনা, তারে না জানাই কি করবে? কারণ অনেক লোকজন তো এখন এয়ারপোর্ট থেকে গেলে দেখেন আমরা হাইকোর্টে এসে রিট করে তারপরে তাকে বিদেশ যাইতে হয় চিকিৎসার জন্য, যেটা কেমনে হয়? সিস্টেম আছে তো, কিন্তু সিস্টেমটা কার্যকরী করতে হবে আপনি। দেন পিকে হালদার চলে গেল ইমিগ্রেশনে, কিন্তু হাইকোর্টের অর্ডার কিন্তু আরো আগের, কিন্তু পিকে হালদার চলে গেল, কোনো প্রশাসন তাকে আটকালো না। কেন আটকালো না? কারণ তারা বায়াস, কিন্তু তার কিন্তু শাস্তিও হয় না এখন পর্যন্ত। তার শাস্তি না হলে আপনি প্রতিকারটা কোথায় পাবেন? তো এই জন্য কথা হলো যে আপনার যখন কথা বলার সুযোগ আসবে, সে কথা বলার সুযোগটা ব্যবহার করতে হবে। হ্যাঁ, বাস্তবতা ছিল অনেক সময় যখন শক্তি থাকে, থাকে, আর রাষ্ট্রের যে দায়িত্ব, এই রাষ্ট্রের দায়িত্ব যদি মুখে বলেন আপনি মিডিয়ার স্বাধীনতা আছে, কথা বলার আছে, আসলে কি সেটা আছে? এক মিডিয়ার এক কর্মী একটা দুর্নীতি তদন্ত করতে গিয়ে তাকে তো নির্যাতনের সাথে জেলখানায়, নির্যাতনের কারণেই মারা গেছে, জেলখানায় পরে মারা গেল। এবং আমি তো নিজে মামলা করেছি এরকম 2-1 জন সাংবাদিকের, যাদেরকে এরকম রিপোর্ট করার জন্য তাদেরকে আপনার হাত পা ভেঙে দিয়েছে। এবং আপনি তো আশ্চর্য হয়ে যাবেন, এমন কতগুলো জেলা আছে এই বড় বড় যারা মিডিয়া, যারা নাকি খুব সাহস নিয়ে অনেক কিছু লেখে, ওই সাংবাদিক ওই জেলায় কোনো রিপোর্ট করতে পারে না। কারণ হলো যে এত প্রভাবশালী তারা, ওইখানকার লোকাল এমপি, মন্ত্রী বা দলীয় যারা আছেন তাদের সামনে তার মুখ খোলা মারা যাওয়ার পরও আবার শুনতে হয় সে আসলে এই পরিবেশ পরিস্থিতি ভুয়া রিপোর্ট তৈরি করতে, এরকম শুনেন, গুলোও তো থাকে আসলে, রাষ্ট্র পরিচালনার মূল দায়িত্বে যারা থাকেন তাদের কাছে এই সিনারিওটা নাই, এটা আমি বিশ্বাস করি না। আর সবচেয়ে হলো যে রাষ্ট্রের চেয়ে বড় কেউ শক্তিশালী, এটাও আমি বিশ্বাস করি না। এখন দুর্বলতাটা কোথায়? দুর্বলতা হলো রাষ্ট্র যারা পরিচালনা করছেন তাদের মধ্যে এই জিনিসটা
পলিসিগতভাবে তারা ঠিক করেন নাই। আমি আইনের শাসন অনুযায়ী আপনি বিশ্বাস করেন এবং আপনি একজন আইনের লোক হয়ে যেমন বিশ্বাস করেন, সাধারণ মানুষও বিশ্বাস করে, যে কথাটা আপনি সেদিন বলেছিলেন যে সিস্টেমে আছে, কালচারে নাই। আমি মাসুদ কামাল আপনার কাছে আসতে চাই। ছোটবেলায় একটা খেলা আমরা প্রায়শই খেলতাম, ক খ গ মাথা গুজে ব, এই টাইপের একটা। আমরা কি এখন সেরকম মাথা গুজিয়েই আসলে বসে থাকবো কিনা, ব্যাপারটা সেরকম দাঁড়ালো কিনা? না, আপনি মাথা গুঁজে বসে থাকেন না, দাঁড়ান, মেরুদণ্ড সোজা করে দাঁড়ান, কোনো সমস্যা নাই। কিন্তু আপনার হাতে এত শক্তি নাই যে শক্তি দিয়ে যদি ওভাবেই শেষ হতে হয়, আবার উল্টো বদনামের ভাগিদার হতে হয়, কে সেই একদম শিরদাঁড়া সোজা সাহসটা করবে? আপনার শরীরে এত শক্তি নাই যে আপনি দেয়ালটা ভেঙে ফেলবেন। অচল আয়তন ভাঙা খুব কঠিন। কারণ এটা হলো কি, যখনই আপনি এটা ভাঙতে যাবেন তখন আপনাকে থামানোর জন্য তাদের অনেক লোক আছে। আপনি একটা কথা ভাবেন না কেন, আমরা এখন বেনজির আহমেদের খোঁজ খবর পাচ্ছি। আচ্ছা, যা খোঁজ প্রতিদিন পাচ্ছি, কিন্তু প্রতিদিন একটা করে বেরোচ্ছি, ওইখানে এত সেখানে এত। আজকে দেখলাম যে একটা পত্রিকাকে, আজকের পত্রিকা, ওরা দেখলাম ম্যাপ ট্যাপ বানিয়ে দিছে, সব মিলে হিসাব করে দেখলাম যে প্রায় 2200 একরের মতো বিঘার মতো তার জমি আছে। কোন কোন জেলায় কতটুকু আছে তারা দেখেছে, মানে পুরো বাংলাদেশটাই সে দখল করছিল। এখন আপনি আমাকে বলেন, এটা কি কোনো সুস্থ মানসিকতা হতে পারে? তার সব জায়গায় জায়গা থাকা লাগবে, সাতক্ষীরায় জায়গা থাকা লাগবে, তারকে সেন্ট মার্টিনের জায়গা থাকা লাগবে, মানে সারা দুনিয়াতে তার জায়গা থাকা লাগবে। এক একদিন এক এক জায়গায় ঘুরতে যাবার ইচ্ছা আচ্ছা, হতে পারে। আমি বলছি আপনাকে, শুনেন, এটাকে আমার বিবেচনা এটা এক ধরনের মানসিক বিকৃতি হতে পারে। এটা মানসিক বিকৃত লোক তো বাংলাদেশে অনেক আছে, এটা কোনো সমস্যা নাই। কিন্তু সেই লোকটাকে তো আপনি পুলিশের মাথায় বসায় রাখছিলেন, র্যাবের মাথায় বসায় রাখছিলেন। তো র্যাবের মাথায় যে লোকটা বসে আছেন, যার অর্ডারে পুরো দেশের র্যাব চলে, পুরো দেশের পুলিশ চলে, সে মেন্টালি সিক একজন লোক। সে কিন্তু একটা মেন্টালি সিক লোক। এই লোক সুস্থ হতে পারে না। তো এই যে মানসিক অসুস্থ একটা লোক ওই শীর্ষস্থানে বসে আছে, সে কি করতেছে? মাঝখানে একটা রিপোর্ট পড়লাম, সে বোট ক্লাবের সভাপতি হয়েছিল। এই বোট ক্লাব সে কীভাবে দখল করছে? আচ্ছা ঠিক আছে, বোট ক্লাবের সামনে কি বিল্ডিং বানাবে না কি বানাবে, নির্মাণ সামগ্রী ফেলে রাখছে। ফেলে রাখার পর রাস্তায় চলাচল হচ্ছে। আশুলিয়া থানার ওসিটা বলতে আসছে, এই অপরাধে ওই লোককে এখান থেকে বিদায় করে দিচ্ছে, এবং তাকে অনেকে বলছে যে এই জন্য তাকে এখান থেকে চাকরি থেকে বাদ দিয়ে না, মানে আপনার মানে বাতিল করে দিয়ে না, চাকরি থেকে ডিসমিস করেন না। ওইখানে একটা উদাহরণ সৃষ্টি হওয়া দরকার। আপনি ভাবতে পারেন পৃথিবীর কোনো দেশের প্রাইম মিনিস্টারকে এরকম ক্ষমতা প্রয়োগ করবে যেটা বেনজির সাহেব করেছেন? আচ্ছা, ওই পুলিশ অফিসারের, যে পুলিশ অফিসার যাকে চাকরি থেকে ডিসমিস করা হলো, তার কি বাংলাদেশের লোকজন নাই? আছে, কিন্তু তার সঙ্গে কি পাওয়ারফুল লোক, একটা বাংলাদেশে একটা ওসির পোস্টিং পাইতে হলে অনেক লেনদেন আছে, সে লেনদেন করে যে জায়গাটায় গেছে তারও কিন্তু পাওয়ারফুল লোক আছে। মোটামুটি শেষের দিকে একটু সংখ্যা তারও পাওয়ারফুল লোক আছে। সে কি ওই লোকগুলো ধরে নাই? ধরছে, ধরে বিভিন্ন জায়গায় তদবিরও করছে, কাজ হয় না। কাজ হয় না কেন? এই বিকৃত মস্তিষ্কের লোকটা এত পাওয়ারফুল ছিল, তাকে এত ক্ষমতা দেওয়া হয়েছে। কেন দেওয়া হয়েছে? নিশ্চয়ই কিছু বিনিময়ের জন্য দেওয়া হয়েছে। সেই বিনিময়ে লাভবান কে হয়েছে? নিশ্চয়ই আরো বড় কেউ লাভবান হয়েছে। তো যখন নাকি তারা লাভের খোঁজে একজন পাগলা কুত্তাকে এবার রাস্তার মধ্যে নামায় দেয়, সে কাকে কামড়াবে এটা ধরে নেওয়া অত মাথায় ব্যথা করে লাভ নাই। ওই কুত্তা যে ছাড়ছে তারা আটকাইতে বলেন, সেই কাজটা করতে হবে। কিন্তু সেটাই আসলে কতটুকু হবে। আজকের আমাদের একদম শিরোনাম ছিল তো প্রভাবশালীদের রিসোর্ট বিলাস, সেখান থেকে এখন আমি আপনাদেরকে তিনজনকে 1 মিনিট করে শুনতে পারবো। আমি সবশেষে সেটাই শুনতে চাই, তাদের এই বিলাসিতা আমাদের আসলে কতটা দুঃখ বিলাসে প্রবেশ করাচ্ছে। না, অবশ্যই এটা তো আপনার ভোগান্তিটা তো যখন আপনি দুর্নীতি করবেন, এই দুর্নীতির টাকাটা তো আপনার টাকাটাই তার পকেটে যাচ্ছে। দুর্নীতি যে না করতেন ওই টাকাটা আপনার সবার ভাগেই আসতো। সো ইনডিরেক্টলি তো আমরাই ভিকটিম হচ্ছি। তা আমার মনে হয় এই খারাপের মধ্যেও আপনার একটা চেষ্টা তো থাকা উচিত। এই যে এখন যে আপনি এই সাবেকদের কথা বলছি আমরা, তো এই সরকারের তো একটা পলিটিক্যাল কমিটমেন্ট ছিল জিরো টলারেন্স দুর্নীতিতে। তো এই জিরো টলারেন্সটা শুরু করুক, এটা অভিযান শুরু করুক। এবং আমি তো বিশ্বাস করি এই সরকার খুব শক্তিশালী সরকার। আপনি দেখবেন এই শক্তিশালী বলতে সে আন্তর্জাতিকভাবেও সে কাউকে তোয়াক্কা করছে না, সাস্টেন করেছে। এই দেশে অপোজিশনও তার বিরুদ্ধে তেমন কিছু করতে পারছে না। আর যারা থাকে সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি বলেন, গণমাধ্যম বলেন, সব তো সরকারের সঙ্গে আছে। তো এই সরকারের চেয়ে শক্তিশালী সরকার আপনারা পাবেন কোথায়? তো সেই সরকার যদি চায় দুর্নীতি দমন করতে,
মানে 100 ভাগ তো পারবেন না, দুর্নীতি আমাদের মজ্জায় ঢুকে গেছে। জি। তো চাইলে এই দুর্নীতি দমন করা চাইলে, অনেকটা সম্ভব। অনেকটা এই সম্ভব কারণে আমি বলছেন। বলছি, যেহেতু আপনার পলিটিক্যাল কমিটমেন্ট ছিল, আপনি সেটা শুরু করেন। শুরুটা হইতে হবে আপনার বর্তমান দিয়ে। এখন সাবেক প্রধান হয়েছেন, তো এখন যারা আছেন তাদের মধ্যে এইরকম কয়জন বেনজির আছেন আপনি খুঁজে বের করেন। এখন রাজনীতিবিদদের মধ্যে কয়জন এমন আপনার এই যে আনার মারা গেছেন বা মেরে ফেলা হয়েছে, শুনলাম তো চোরাচালান, গোল্ড স্মাগলিং, এরকম কয়জন আছে বের করেন। সেটা আপনি আপনার দলের না আমার দলের এটা তো দেখার দরকার না। তো আপনি আপনার মতো এটা করেন। এমন এই অভিযানটা যদি আপনি করতে পারেন, দেখবেন যে এই আপনার অনেকটাই কমে আসে, একটা বার্তা যাবে। এই আইজিটা যতই আমি নেগেটিভভাবে দেখি, এর মধ্যে আমি একটা পজিটিভ জিনিসও দেখি। আরেকজন ভাববে এই জন্য কইরা ধরা পড়ছে, আমি আবার এখন ক্ষমতায় আছি, সরে গেলে ধরা পড়ি কিনা, এই যে চিন্তাটা সে যদি আরো গুছিয়ে নেয়, হ্যাঁ, যারা তো এই দেশে কারণেই তো বিনিয়োগ আপনার করেছে এখন সুযোগ, আরো যে সুযোগ, এখন ধাক্কাটা দেন, আরো ভেবে চিন্তে না দেশে কোনো বিনিয়োগই করবো না এমনটাও তো তৈরি হয়েছে। সব বিনিয়োগ বাইরে থাকবে, কেউ জানতেও পারবে না খুব বেশি। অ্যাডভোকেট মনজিল মোরশেদ। না, পিন্টু ভাই যেটা বলছে এটাই কারেক্ট। কারণ হলো যে আপনার রাষ্ট্রের চেয়ে বড় কেউ তো নাই শক্তিশালী। আপনার এই যত ক্রাইসিস আমাদের হয়েছে, এই ক্রাইসিসটা দূর করার জন্য যার কাছে হুইল আছে ওনাকেই এটাকে ঘুরাতে হবে। শক্তিশালী ইচ্ছা শক্তি আছে, এটাকে আপনি খুঁজে পান না, আমি ইচ্ছা শক্তি, এটা তো বাস্তবতা, যেটা বা ইচ্ছা শক্তি পায়, ইচ্ছা শক্তি আছে এটা প্রমাণ তো নাই। আপনি মুখে বললে তো হবে না। ধরেন আমাদের মতিঝিলে যখন ক্লাবের জুয়া খেলছিল, ওগুলো ব্যাপারে ধরার সময় সরকারের পক্ষে কিন্তু, ইভেন কি মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে কিন্তু মিডিয়ায় বক্তব্য আসছে আমরা দুর্নীতির বিরুদ্ধে। যুবলীগের তৎকালীন প্রেসিডেন্টে সরাই দেওয়া হলো। বলেন তো, ওই যে 3 জনের ধরছিল, সম্রাটে ছড়াইলো আর অন্য 2 জন, মিডিয়ায় অবশ্য রিপোর্ট আসছে সম্রাটটা কেন ছড়াইলো। এই 3 জনের বাদে আর একটা লোকের কিছু হয়েছে? কিন্তু ওখানে কিন্তু আপনি খুব হুঙ্কার দিয়ে বলছিলেন যে সব কেটে আমরা ধরবো, ধরেন না তো। তা না ধরার কারণে যদি এই যে আপনার প্রিভিলেজ পেলো, এই প্রিভিলেজ পাওয়ার পরে আজকেও তো এই যে এখনও তো আমাদেরকে শুনতে হচ্ছে, আপনি যত কথাই বলেন এই বেনজিরের কিছু হবে না, এটা তো আপনার অধিকাংশ মানুষ বলে। এখন আমরা কি করব বলেন? আমাদের সঙ্গে কথা বললে আমি যখন বলি যে না এটা তো মামলা হবে, এই প্রমাণ কোথায় যাবে, তারপর কেটে আরে দেখে না কিছু হবে না, এই কথার কি আমি জবাব দেবো? মানে জনগণের মধ্যে সরকার সম্পর্কে এমন একটা ভাব এবং চিন্তা চেতনা এসছে যে সরকার মনে হয় দুর্নীতির ব্যাপারে কিছু করবে না। কিন্তু এটা খুব খারাপ কথা। কারণ এই সরকার, যেটা পিন্টু ভাই বললেন, এই সরকার তো আওয়ামী লীগের সরকার এবং এই সরকার তো মুক্তিযুদ্ধের সরকার। মুক্তিযুদ্ধেও তো বঙ্গবন্ধুর মাধ্যমে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়ে দেশটা স্বাধীন হয়েছে। তো এখন আমরা শুধু বঙ্গবন্ধুর ছবি দিলাম, বঙ্গবন্ধুকে সবার কাছে পৌঁছেই দিলাম, কিন্তু বঙ্গবন্ধুর ধ্যান ধারণা, ওনার উদ্দেশ্য, এটা যদি আমরা পালন করে না যাই, তাহলে শুধু আপনার ছবি দিয়ে আর শুধু আপনার বই ছাপাইয়া কি বঙ্গবন্ধুকে ধারণ করা যাবে? তখন এই দোষটা তো আমাদের উপরে আসবে যে বঙ্গবন্ধুর দল আওয়ামী লীগ এটা করে নাই। কারণ এই কাজটা যদি করতে হয়, তাহলে সেক্ষেত্রে যার হোক, সেটা আপনার ফ্যামিলির হোক, মন্ত্রী হোক, যাই হোক, আমার মনে হয় আজকে শেষ করতে হবে। 30 সেকেন্ড মাসুদ কামাল, 30 সেকেন্ডে কি যুক্ত করবেন? আমি খালি একটা কথা বলি, দেখেন এই যে বেনজির যে ঘটনাটা ঘটেছে, আমরা এটা নিয়ে আলোচনা করি, যদি ওনার বিরুদ্ধে এই সমস্ত অ্যাকশনগুলি না হতো, মামলাগুলি না হতো, তাহলে আপনি কি বলতেন? কিছুই বলতেন না। এই এটা মামলা না হোক, মানে তার তদন্ত হচ্ছে, উনি দেশ ছেড়ে পালিয়েছেন, এগুলো যদি না হতো তাহলে আপনি কি করতেন? কিছুই করতেন না। এরকম চলতেই থাকতো, চলছেও। তাহলে এই যে হলো, এই হওয়াটার জন্য কি কোনো সাধুবাদ কেউ পাবে না? পাবে। এই ক্রেডিটটা সরকারের অ্যাকাউন্টেই যাবে। যখন সরকারের অ্যাকাউন্টে যাচ্ছে, মানুষ কিন্তু ভাবছে কিছু একটা হবে, কিছু একটা হবে। যদি কিছু একটা না হয়, তাহলে যতটা গিয়েছিল তার চেয়ে বেশি কিন্তু আবার সরকারের অ্যাকাউন্টে নেগেটিভ জিনিসটা যাবে। এই জিনিসটা যদি সরকার মাথায় রাখে, তাহলে অন্যদের জন্য একটা মেসেজ যাবে। তাহলে এখানেই আসলে একটা বড় বার্তার ইঙ্গিত দিচ্ছে যে কি হবে, যেটা হবে সেটার উপরই অনেক কিছু নির্ভর করে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মাসুদ কামাল আপনাকে, অ্যাডভোকেট মনজিল মোরশেদ আপনাকে অসংখ্য ধন্যবাদ, জাহিদুল হাসান পিন্টু আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের এই আয়োজনে থাকবার জন্য। যে আলোচনা করলাম, আলোচনা শুরু করতে গিয়ে মনে হয়েছিল হয়তো অনেক বেশি আশাব্যঞ্জক কিছু তথ্য আমরা পাবো, যে আমাদের দেশে অনেক কিছু হতে যাচ্ছে, যারা দুর্নীতি করছে, অনিয়ম করছে, তাদের বিরুদ্ধে বোধহয় অনেক ব্যবস্থা নেওয়ার ক্ষেত্র প্রস্তুত হয়েছে। কিন্তু এই যে রিসোর্ট নিয়ে আজকে আমরা বসলাম, যে কেন প্রভাবশালীরা তাদের সেই রিসোর্ট বিলাসিতা দেখাচ্ছেন, সেই জায়গাটা থেকে না আমাদের ট্যুরিজমে কোনো ধরনের ভূমিকা রাখছে, পাশাপাশি আমরা কিন্তু আসলে কোনো ধরনের সেই আশা জাগা নিয়ে তথ্য পেলাম না। তারপরও আলোচনাগুলো আসলে তুলতেই হবে, করতেই হবে, কারণ এই আলোচনার মধ্য দিয়ে দেশকে বাঁচাতে হবে। প্রত্যাশা থাকলো নিঃসন্দেহে সামনে ভালো কিছু হবে। আপনারা সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।